স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে কিন্তু সূচকের উত্থানেই লেনদেনের সমাপ্তি হয়েছে এবং ডিএসসির সবগুলো সূচক অবস্থান পজিটিভ ছিল। টার্নওভারে গত কার্যদিবসের তুলনায় বেশ ভালো একটা গতি ছিল। আমরা যদি দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের অবস্থান, টার্নওভার এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে সেটি একটু দেখে আসি। চলুন আমরা দেখে নিই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেনের কি অবস্থা রয়েছে। তার আগে জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু আজকে সবগুলো সেক্টর পজিটিভ ছিল, মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু সেক্টরগুলো লেনদেনের সমাপ্তি করেছে এবং তাদের মধ্যে যদি আমি একটু বলি যে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার করেছে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে টেক্সটাইল সেক্টরে। এই সেক্টরটিতে 16.82% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা টাকার অঙ্কে 62 কোটি টাকার কিছুটা বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, 12.12% লেনদেন হয়েছে, মোট লেনদেন হয়েছে 44 কোটি টাকার কিছুটা বেশি এবং 38 কোটি টাকার বেশি লেনদেন করেছে ফুড সেক্টর, যা মোট লেনদেনের 10.28% লেনদেন করে এই তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে। তো চলুন আমরা একটু দেখে আসি যে দিন শেষে সূচকের কি অবস্থান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিন শেষে কিন্তু আজকে 48 পয়েন্ট পজিটিভ থেকে লেনদেনের সমাপ্তি হয়েছে। 4,874 পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর বেড়েছে, আমরা যেমনটা জানি। এবং দিন শেষে আমরা একটু দেখে আসি যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে 298টি, প্রায় 300টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে এবং 300টি প্রতিষ্ঠানের বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে আজকে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি টার্নওভারের কথাও বলি, যে আজকে কিন্তু প্রায় 400 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো মোটামুটি একটা ভালো গতির মধ্য দিয়ে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 395 কোটি টাকা লেনদেন হয়েছে সারাদিন জুড়ে, যেখানে গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল 293 কোটি টাকা, সেখানে প্রায় 100 কোটি টাকা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এটা বেশ ভালো একটা ইতিবাচক মনে হচ্ছে। এবং দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও ইমরান হাসানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, গত সপ্তাহ যেমনটা ছিল যে পুরো সপ্তাহ জুড়ে লেনদেনের একটা গতি ছিল না, সূচকের অবস্থান খারাপ ছিল, কিন্তু আজকে গত কার্যদিবসের তুলনায় কিন্তু ভালো একটা গতি দেখতে পাচ্ছি বাজারে। এটাকে কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই ভালো সাইন। এই ডিসেম্বর মাসের শুরু থেকে আমরা দেখেছি প্রায় বাজার আজকের গেইনটা সহই 100 পয়েন্টের মতো পড়েছে। একদম শুরুতে 5,000-এর অল্প নিচে ছিল ইন্ডেক্স, তো 100 পয়েন্টের মতো কারেকশন হয়েছে আজকের এটা সহ। তো এই কয়দিনে যেটা ধারাবাহিক একটা পতনের ধারা ছিল, সেখান থেকে আজকে আমি মনে করি যে এটা বেশ ভালো একটা কামব্যাক ছিল। এখানে যে রকম সূচক বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে আমরা দেখেছি যে টার্নওভারেরও গত দিনের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বাট এটা যদিও যথেষ্ট না, এইটা আরো বৃদ্ধি পেতে হবে, এটা কন্টিনিউশন লাগবে। বাট আমি মনে করি এটা আর্লি সাইন হিসেবে অবশ্যই ভালো, আমরা হোপফুল হতে পারি। এখনো টু আর্লি, জাস্ট একদিনের ঘটনা, কন্টিনিউশন যদি আমরা দেখি আমরা তাহলে হোপফুল হতে পারি এখান থেকে। আমরা অপেক্ষায় রয়েছি আসলে এই ধারাটা যেন অব্যাহত থাকে বাজারের জন্য। আসবো একটু অন্য প্রসঙ্গে। মাত্র 2 সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে, সরকারি ঋণ বেড়েছে। প্রথমত জানতে চাইবো যে এটা আসলে কিসের ইঙ্গিত, আরেকটা বিষয় হচ্ছে এটা বাজারের উপর কি ধরনের প্রভাব পড়বে? এটা খুব ভালো একটা প্রশ্ন করেছে। আমাদের এই অর্থ বছরে ডিসেম্বরের শুরুর দিকে একটা পত্রিকাতে নিউজ এসেছিল, আমরা দেখেছি যে 45,000 কোটি টাকা গভর্নমেন্ট বরোইং হয়েছে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলা থেকে। তো এর মধ্যে 45,000 কোটির মধ্যে 33,000 কোটি হয়েছে নভেম্বরের শেষ সপ্তাহ, ডিসেম্বরের প্রথম সপ্তাহে, 2 সপ্তাহে দুই মাত্র। সপ্তাহে জি। মাত্র 2 সপ্তাহে। আর বাকি সময়টা ধরে, যেটা প্রায় 5 মাসের বেশি সময়, সেখানে হয়েছে মাত্র 11,000 কোটি টাকা, কিছু বেশি। তো এই 2 সপ্তাহে যে এত বড় একটা বড়িং, এটা আসলে মেইন যে রিজনটা ছিল, আপনারা সবাই জানেন মোটামুটি, যে 5টা সরিয়া ভিত্তিক ব্যাংক যেগুলাকে মার্জ করা হচ্ছে এবং তাদের একটা নেগেটিভ নেট অ্যাসেট ভ্যালু বা ক্যাপিটালের কারণে তাদেরকে ক্যাপিটাল ইনজেক্ট করছে ব্যাংকগুলাকে আবার অপারেশনাল করার জন্য। সেই ক্যাপিটাল ইনজেক্ট করার সাপোর্টটা গভর্নমেন্ট থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে আসবে। তো সেই সাপোর্টের কারণে এই টাকাটা আসলে গভর্নমেন্ট বরিং করতে হয়েছে, এটা একটা বড় একটা অংশ। আর সেই সাথে সামনে ইলেকশন আছে, ইলেকশনের জন্য একটা বড় একটা ব্যয় থাকে, সেটাও একটা বড় পোর্শন ছিল এর মধ্যে। আমি বিশ্বাস করি যে ইলেকশনের খরচের জন্য একটা ফান্ড
এখান থেকে রেজ করেছিল। এই জন্য 2 সপ্তাহে এত বড় একটা আমরা দেখেছি, যেটা মূলত এই 5টা ব্যাংকের মার্জার এবং ইলেকশন নিয়ে। আর আমি মনে করি এটার প্রভাবটা পুঁজিবাজারে অবশ্যই আছে, এবং সেটার হয়তো বা ইম্প্যাক্ট আমরা এই ডিসেম্বরের এই সময়টা অনেকটা দেখেছি, যে এই কারণে বাজারে একটা পতন ছিল। জি। আপনারা জানেন যে যখন সুদের হার বৃদ্ধি পায়, সেটা পুঁজিবাজারের জন্য সবসময় নেতিবাচক ভাবেই ধরা হয়। এবং সেটার জন্য সুদের হারকে ট্র্যাক করার জন্য আমরা মূলত গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রেট গুলাকে ট্র্যাক করে থাকি। যেটা আমরা দেখেছি যে সেপ্টেম্বর মাস পর্যন্ত একটা ধারাবাহিক পতনের মধ্যে রেটটা পড়ে আসছিল, এটা পুঁজিবাজারের জন্য একটা পজিটিভ দিক ছিল। বাট অক্টোবর থেকে আমরা দেখি যে রেটটা আস্তে আস্তে বাড়া শুরু করে, এবং নভেম্বর ডিসেম্বর এই মাসেও সেই কন্টিনিউশনটা হয়। যখন গভর্নমেন্ট এইভাবে বরিং করতে থাকে, তখন দেখা যায় একটা লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়, শেষ পায় কারণ ইন্টারেস্ট রেটটা এমনিতেই তো বৃদ্ধি পায়। ব্যাংকেরই তো তারল্য সংকট রয়েছে, সব ব্যাংকগুলোই রাইট, সেখান রাইট, থেকে। জি। রাইট, রাইট। তো সেই সাথে গভর্নমেন্ট যখন একটা হেভি বরিং হয় শর্ট টাইমে, তখন দেখা যায় যে ট্রেজারি বন্ডগুলোরও রেট বাড়তে থাকে, যেটা আমরা এই মাসেও লক্ষ্য করেছি বেড়েছে। এবং সেটা তখন পুঁজিবাজারে একটা নেতিবাচক প্রভাব হয়। তখন দেখা যায় বেশিরভাগ বিনিয়োগকারী, তারা অনেকে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা ট্রেজারি বন্ডে তারা বিনিয়োগ করতে চায়, কারণ তারা রিস্ক ফ্রি ভাবেই তখন অনেক রিটার্ন পাচ্ছে। প্লাস কোম্পানিগুলোরও তখন দেখা যায় যারা অনেক লোন ডিপেন্ডেন্ট থাকে, তাদের ফিনান্সিয়াল এক্সপেন্স বেড়ে যায় ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে, যেটা পুঁজিবাজারে নেতিবাচক ভাবে ধরা হয়। তবে ধারণা করি এখন এই একটা বড় একটা বোরিং হয়ে গিয়েছে। সামনে হয়তো বা রোজার জন্য কিছুটা থাকবে, ইম্পোর্ট পেমেন্টের জন্য দরকার হয়। বাট আমার মনে হয় যে সবচেয়ে ম্যাসিভ পার্টটা ডান। এরপর হয়তো বা এতটা আমরা প্রেশার দেখতে পারবো না, সুদের হার আমি আশা করছি খুব বেশি এখান থেকে বাড়বে না, পারলে হয়তো সামান্য বাড়তে পারে আর। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে কিছুটা সংকুচিত হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের, আসলে যে ফান্ড সংকুচিত হচ্ছে। আমি যদি এখানে একটু একটা বিষয় উল্লেখ করি যে কিছু একটি অংশ আসলে বিদেশি বিনিয়োগকারীদের একটি অংশ ফান্ড কালেক্ট করছে, এবং বিশেষ করে হচ্ছে শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ড থেকে। আমি যদি এই সংখ্যাটা বলি যে 66 কোটি টাকার মতো এই ফান্ড তারা হচ্ছে কালেক্ট করেছে, এটা কিন্তু বাজারের উপরে একটা সেল প্রেশার পড়ে। তো এবং বাজার কিছুটা হচ্ছে ভোলাটিলিটি কিন্তু হয়। তো এটা আসলে বাজারের জন্য কি ধরনের প্রভাব পড়তে পারে? আরেকটা বিষয় হচ্ছে যে এটার পেছনে কারণ কি? জি, আমরা দেখেছি যে এই ডাটাটা হচ্ছে অক্টোবর পর্যন্ত ছিল, একদম রিসেন্ট ডাটাটা ছিল না। বাট এই অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর, এটা তো একটা ট্রেন্ড বোঝা যায়। এই 4 মাস $66 মিলিয়ন ফরেন ফান্ড গুলা থেকে সেল হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে, নেট সেল, মানে তারা বাই করেছে সেল করেছে, এটা ডিফারেন্সটা দেখা গিয়েছে, সেলের পরিমাণটা বেশি। এবং সেটার যেটা বিয়োগ ফলটা যদি আমরা ধরি, সেটা $66 মিলিয়ন, বাইর থেকে সেল $66 মিলিয়ন বেশি ছিল। কারণ এটা আমাদের বর্তমান টাকায় মনে করেন এখন 800 কোটি টাকার মতো। এখন এটা তো আসলে আমাদের বাজারের জন্য একটা ভালো সিগন্যাল না, এটার ইম্প্যাক্ট বাজারে পড়ে। যদিও 800 কোটি টাকা অনেক বড় টাকা না 4 মাস ধরে সেল হওয়ার জন্য। কিন্তু যেটা হয় যে ফরেন ফান্ড গুলার ইনভেস্টমেন্ট খুব কনসেন্ট্রেটেড পোর্টফোলিও থাকে। এখানে একটু হেভি মার্কেট ক্যাপ স্টক গুলাতে তাদের পোর্টফোলিও থেকে থাকে, যেগুলোর ইন্ডেক্সের প্রভাবটা অনেক বেশি। এবং সেই কোম্পানিগুলো যেখানে বাজারে এমনিতেই লেনদেন কম হচ্ছে, তারল্য সংকট, তখন দেখা যায় অল্প কিছু টাকার সেল আসলো, সেগুলো শেয়ারের একটা ভালো পতন হয়। তো এই কারণে এটা ইন্ডেক্স একটা প্রভাবটা বেশি থাকে, যদিও টাকার পরিমাণটা খুব বেশি না হলো। তো এটার বাজারে একটা নেতিবাচক প্রভাব তো থাকে, এটা হয়েছে। এবং এটা মূল কারণ আমি যেটা মনে করি যে তারা হয়তোবা যেটা চিন্তা করছেন, যে একটা ইলেকশন যেহেতু সামনে আছেন, তারা চাচ্ছেন যে একটা সাইড লাইন এখন থাকতে, যে ইলেকশনটা ঠিক মতো হোক, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসুক, তারপর হয়তো তারা আবার বিনিয়োগের চিন্তা করবেন, তখনকার ডিরেকশনটা বুঝে। এটা আমার কাছে যেটা মনে হয়। আর সেই সাথে আসলে তো বাজারে কিছু সিগন্যাল খুব বেশি পজিটিভ ছিল না, যেরকম ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাচ্ছিল। আর একটা বড় বড় ব্যাপার হচ্ছে, নতুন করে কোনো আইপিও কিন্তু আমাদের এই বাজারে 1 বছরের বেশি সময় ধরে আসেনি। ফরেন ইনভেস্টররা সাথে প্রিফার করে যে বাজারে ভালো জি। ভালো কোম্পানি আসতে থাকবে। তো সেই জিনিসটাও তারা ওইভাবে আসলে পাননি। তো জি, সবকিছু মিলে এটাও আমি মনে আসলে করি এই একটা কারণে বড় জিনিসটা কারণ হয়েছিল। হতে পারে, যে আসলে আইপিও সংকটটাও বড় কারণ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদিও শেষ পর্যায়ে এসেছি, একদম খুব ছোট্ট করে জানতে চাইবো যে অনেকেই বলছেন যে এখন যে বাজার দেখছি আমরা, এটাই আসলে বিনিয়োগের শ্রেষ্ঠ সময়, অনেকেই বলছেন। তো আপনার কি মনে হচ্ছে? আমিও তাই মনে করি, মানে একদম বটম থেকেও বলতে পারে না যে আর কত পড়বে বা এটাই শেষ কিনা। তবে যেটা বলা যায় যে এখন অনেক স্টক খুবই ফান্ডামেন্টালি খুব লুক্রেটিভ ভ্যালুতে আছে। তো আমি মনে করি বিনিয়োগের জন্য এখন খুবই ভালো একটা সময়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও ইমরান হাসানের সঙ্গে।
দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।